ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়। মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার দুই পা বাঁধে, দুই পা এবং দুই হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয়। এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো দুইটা বাঁশ আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই দুই বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে ২-৪ জন, ওই বাঁশের উপরে ২-৪ জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো মানে চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে, যাতে মানে চিৎকার বাইরে না যায়। আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এভাবে প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। ওরা বলে আমরা নাকি কিংস অফ দ্য আন্ডারগ্রাউন্ড, আমরা মাটির নিচের রাজা, রাতের রাজা আমরা, আমাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই এই বাংলাদেশে, এই পৃথিবীতে। আমরা যা করবো তাই করবো, আমরা এত পাওয়ারফুল, যা বলি তাই করো, না ডেড বডি রাস্তার পাশে গুলি করে ফেলা রেখে লাশ ফেলে আসবো। কত যে থ্রেট! তোমার মেয়েকে গুলি করে দিব, তোর মেয়েকে যখন রাস্তায় বের হয় আস্তে করে ছুরিটা নিয়ে ঢুকাই দিব। একটা মাথায় বাড়ি দিয়ে রিক্সা দিয়ে যায়, তো স্কুল ইউনিভার্সিটি যায় না, তার জানতো কিন্তু আমার মেয়ে কী করে। আমরা এক মেয়ে ছিল, একটা মেয়ে বাইরে ছিল। প্রথম মেয়ে ইউনিভার্সিটি যায়, ব্র্যাকে যায়, সিএনজি করে যায়, তো সিএনজিটা রাস্তায় করে ট্রাক দিয়ে তোমার মেয়েরা মেরে ফেলবো। কথা বল, তোমার মেয়ে একটা তার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তার সাথে রিক্সায় যায়, রিক্সায় রাস্তা করে একটা ছুরি দিয়ে হাইজেকার করে তোমার মেয়ের পেটে ছুরি ঢুকে টান দিব, একটু বেশি করে টান দিব, কথা যদি না বলো। মানে এমন কোনো থ্রেট নাই, তারা দেয়নি আমাকে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক, সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেরি, স্থানটাও চিনে ফেরি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং, এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14তলা বিল্ডিং, দক্ষিণে মেস বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআইয়ের এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআইয়ের মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। 16 রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের, অনেক পুরো। আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে তার শিকটি একটু তুলনামূলকভাবে চিকন, লোহার দরজা, তারপরে হলো আপনার বড় কাঠের দরজা, কাঠের দরজার মাঝখান দিয়ে আছে আপনার ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে।